আসসালামু আলাইকুম জেনজি পোলাপান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। যাদের মন ভালো নেই, তোমরা যে পড়তে বসছো বা এই ভিডিওটা স্টার্ট করছো, তার জন্য তোমাদেরকে আসলে আন্তর্জাতিকভাবে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, সো আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হলো ট্যাগ কোয়েশন। তোমরা জানো তোমাদের এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো ট্যাগ কোয়েশন। ট্যাগ কোয়েশনে 5-এ 5 কিভাবে পাবে আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। অনেকে মনে করে যে এটা খুবই ইজি, তখন দেখা গেছে তারা 3 অ্যাটেম্প করতে পারে, 2 হয়তো পায়, 4 পায়, কিন্তু 5-এ 5 যদি এটাতে না পাই, কারণ বাকি অন্যান্য যে টপিকগুলো আছে এগুলো আসলে খুবই হার্ড। সো এইখানে তোমাকে 5-এ 5ই পাইতে হবে, ঠিক আছে? সো ইনশাল্লাহ যদি তুমি শেষ পর্যন্ত থাকো, তুমি অবশ্যই 5-এ 5 পাবা। কমপ্লেক্স যে ট্যাগ কোয়েশনসগুলো আছে সেইগুলো আমরা সলভ করবো, আর আমি যতগুলো এখানে এক্সাম্পল দিব সবগুলো বোর্ডের কোয়েশ্চেন দিব। তো তোমার এরকম ধারণা রাখা উচিত না যে এইখানে শুধুমাত্র বানাই কোনো কিছু দিয়ে দিছি, ঠিক আছে? ওকে, তো লেটস বিগিন দ্য ক্লাস। ওকে, প্রথমত আসলে ট্যাগ কোয়েশন কি, এটা যদিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন না, বা তোমার জানা না থাকলেও ভালো, কারণ তোমার পরীক্ষাতে আসবে না ট্যাগ কোয়েশন কি। তারপরে বলি, যখন আমরা কোনো একটা বিবৃতিমূলক বাক্য বলি, যেমন কামাল বাজারে গিয়েছে বা সে ভাত খেয়েছে, তখন এটা সত্য না মিথ্যা এটা আবার জানার জন্য আমরা বলি কি, সে কি ভাত খেয়েছে, সে কি ভাত খায়নি। এই যে প্রশ্ন করা, এটাকে আমরা মূলত বলি ট্যাগ কোয়েশনস। আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড দ্য লেসন। আমরা এখন ডিরেক্টলি চলে যাই আমাদের ক্লাসে, কারণ এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। ওকে, বিফোর স্টার্টিং দ্য লেসন ইউ মাস্ট মেমোরাইজ দ্য ফলোয়িং থিংস। এখানের মধ্যে কি কি আছে? অক্সিলারি ভার্ব, নেগেটিভ ওয়ার্ডস। জাস্ট ভিডিওটা এইখানে পজ করো, পজ করে তুমি এইগুলা খাতায় নোট ডাউন করো এবং মুখস্থ করো। মুখস্থ যতক্ষণ না পর্যন্ত তোমার মুখস্থ হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি আর ভিডিও দেখবে না, ঠিক আছে? এগুলো মুখস্থ করো, এগুলো মুখস্থ করা ছাড়া তুই পরবর্তী স্টেপে যাইতে পারবে না। প্রত্যেকটা কাজে একটা স্টেপ থাকে। সো এখানে তোমার প্রথম স্টেপ হলো এগুলো মুখস্থ করা। কি মুখস্থ করতে হবে? অক্সিলারি ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব কি? যেমন অক্সিলারি ভার্ব 4 প্রকার আমরা বলতে পারি। যেমন বি ভার্ব আছে 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। তোমার বি, বিং, বিন এগুলো মুখস্থ করা লাগবে না, কারণ এগুলোতে তোমার ট্যাগ কোয়েশনে আসবে না। ডু ভার্ব 3টা, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এন্ড মডালস, মডালস যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু। তারপরে নেগেটিভ ওয়ার্ডস, নেগেটিভ ওয়ার্ডস নেভার, নো, নোবডি, নো ওয়ান, নাথিং, নান। এগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলো তুমি বুঝো যে এখানে নো দেওয়াই আছে। কিন্তু এই যে নিদার, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, বেয়ারলি, ফিউ, লিটল, এগুলোকে দেখতে যদিও মনে হয় যে এগুলো নেগেটিভ না, বাট এগুলো হলো নেগেটিভ ওয়ার্ডস। তোমাকে এগুলো একেবারে ঠাড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা মুখস্থ করে ফেলছো, তাহলে পরবর্তী স্টেপে আমরা যেতে পারি। যেমন ধরো কথার কথা, এই যে হার্ডলি, হার্ডলি মানে কি বোঝায়? খুবই কষ্ট করে। আই হার্ডলি গো টু স্কুল, নেভার। আই হার্ডলি গো টু স্কুল মিন আমি একেবারেই স্কুলে যাই না। তার মানে এটা কিন্তু নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতেছে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এগুলো যেহেতু মুখস্থ আছে, আমরা এখন পরবর্তী স্টেপে যাইতে পারি ইনশাল্লাহ। ওকে, নাও এখন আসি লেখার নিয়ম। তুমি আগে মুখস্থ করে ফেলছো, মুখস্থ না করে যদি তুমি এখনো ভিডিও কন্টিনিউ করো, তার মানে তুমি একটা ফাঁকিবাজি স্টুডেন্ট, তুমি আমার কথা শোনো নাই। দ্বিতীয়ত, যদি যাদের মুখস্থ অলরেডি আছে তোমরা তো ভালো, তোমরা কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? ওকে, লেখার নিয়ম হলো প্রথমে ধাপ 1, 3টা ধাপে আমরা ট্যাগ কোয়েশনকে একেবারে খেয়ে দিব, সরি খেয়ে দিব না, শেষ করব। ওকে, সো ধাপ 1, ওকে, ধাপ 1 হলো অক্সিলারি ভার্ব লেখা। এই যে কিছুক্ষণ আগে আমরা মুখস্থ করছি, তুমি প্রত্যেকটা সেন্টেন্সে খুঁজে দেখবা কোন জায়গায় অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটাকে খুঁজে জাস্ট এটা লিখবা। এই জন্য মুখস্থ রাখা জরুরি। প্রথম কাজ হলো অক্সিলারি ভার্ব লেখা। ধাপ 2, বাক্য পজিটিভ থাকলে ভার্বকে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে কিছুই করতে হবে না। ফর এক্সাম্পল, ইজ একটা অক্সিলারি ভার্ব, যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে ইজ এর সাথে নট যুক্ত করতে হবে, যেমন ইজন্ট, ইজ নট। ধরো কথার কথা লিখলাম এর যে, ধরো হি ইজ এ বয়। এই যে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। তো প্রথম কাজ হলো তোমার ইজ এখানে লেখা এবং এইখানের সাথে নট যুক্ত কর। দেখো এখানে কোন জায়গায় নট আছে কিনা। তার মানে ধাপ 2 কি বলছে? পজিটিভ থাকলে ভার্বকে নেগেটিভ করতে হবে। ইজ তো ভার্ব, এটা যেহেতু পজিটিভ একটা সেন্টেন্স, তার মানে তোমাকে এটাকে নেগেটিভ করতে হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে কোনো কিছু করা লাগবে না, জাস্ট অক্সিলারি ভার্বটা বসাই দিবা। তাহলে এখানে নেগেটিভ করতে হবে। তার মানে ইজ এর সাথে যদি আমরা এই যে ইজ যুগ যদি আমরা নট দেই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হলো ইজেন্ট। এই যে কন্ট্রাকশন, এই কন্ট্রাকশন আকারে তোমাদেরকে দেখা গেছে কি লিখতে হবে? ইজেন্ট। সো এখানে লিখতে হবে যে ইজেন্ট। আশা করি বোঝা গেছে। ধাপ 3 এসে আমরা কি করব?
শেষে প্রোনাউন লেখা খুবই গুরুত্বপূর্ণ। প্রোনাউন, এই যে বাচ্চারা, প্রোনাউন মানে কি এগুলো ছোট থেকেই পড়ে আসছে না, ক্লাস 3-4। তুমি যদি এখন প্রোনাউন পারো না, তোমার লজ্জা থাকা উচিত। তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি প্রোনাউন পারো না। আচ্ছা ঠিক আছে, আশেপাশে কেউ তো দেখতেছে না, যদিও না পড়ো মুখস্থ করে নাও। আই, উই, ইউ, হি, শি, এগুলো হলো প্রোনাউন, যেগুলো সাবজেক্ট আকারে ব্যবহার হয়। হি, হার, শি, দেম, দেম, তারপরে আস, এগুলো প্রোনাউন, কিন্তু সাবজেক্ট আকারে যেগুলো ব্যবহার হবে, যেমন যেগুলো বলছি হি, শি, আই, ইউ, উই, এগুলো হলো প্রোনাউন লেখা। ঠিক আছে, কোনো নাম তুমি লিখতে পারবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখি হলো রুলস গুলা। দ্য ফার্স্ট রুলস, মাত্র 5টা রুলস দিছি, এর ভিতরে 100% তোমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, একটাও বাহির আসবে না। রুল নাম্বার 1, অক্সিলারি ভার্ব উপস্থিত থাকলে সবচেয়ে সহজ। অক্সিলারি ভার্ব যদি উপস্থিত থাকে তাহলে কি করতে হবে? ওকে দেখো, এই যে হি ইজ এ টিচার, এইখানের মধ্যে অক্সিলারি ভার্ব হলো ইজ। প্রথম ধাপ কি? অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব লেখা ইজ। এখন দেখো তো সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ? এখানে কোন জায়গায় কি নট আছে? ভালো করে দেখো, হি কি নেগেটিভ কোন ওয়ার্ড? এ টিচার নাই, তার মানে এটা একটা পজিটিভ সেন্টেন্স। যদি পজিটিভ হয় তাহলে কি বলছিলাম, এটাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার কারণ হলো এখানে নট দিয়ে দিতে হবে। সো ইজ নট থেকে কন্ট্রাকশন করলে হবে ইজেন্ট, তার মানে ইজের সাথে আমরা দিয়ে দেবো কি, এই যে নট, ইজেন্ট। বুঝতে পারছো? দ্যাটস ইট। এখন প্রোনাউন, প্রোনাউন কোথায় থাকে? এই যে শুরুতে যেই বান্দা আছে হি, এই হিটা হলো প্রোনাউন, তুমি লিখে দিবা হলো ইজেন্ট হি। এখানে জায়গা স্বল্পতা, এই জন্য আমরা এখানে লিখছি, তোমরা তো বুঝতেছো, আশা করি বুঝতে পারছো। এখন দেখো 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি কোনো জায়গায় অক্সিলারি ভার্ব আছে? একবার চিন্তা করো তো। মনে আছে মডেলস পড়ছিলা, ক্যান, কুড, মে, মাইট। দেখো কোন জায়গায় ক্যান আছে, দেখতে পারতেছো? এই যে দেখো ক্যান, এই ক্যানটা হলো অক্সিলারি ভার্ব। তুমি প্রথমে অক্সিলারি ভার্ব পাইছো, চোখ বন্ধ করে লিখে দিবা ক্যান। চোখ বন্ধ করা লাগবে না, বাট চোখ খুলেই দেখো। সো ক্যান লিখে দিবা। এরপরে দেখো এইখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? ভালো করে দেখো, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, নোবডি, নো ওয়ান, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এই যে হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটা নেগেটিভ। নেগেটিভ হইলে কি করতে হবে? পজিটিভ আকারে লিখতে হবে। মানে আমি আর নট ব্যবহার করব না, তার মানে কেন আছে, আমি কেনই ব্যবহার করব। যেহেতু হার্ডলি নেগেটিভ, তার মানে আমি আর কি করব না, নেগেটিভটা আমি আর এইখানে কোনো নট ব্যবহার করব না। আশা করি বুঝতে পারছো। এরপরে জাস্ট হলো এখানে কি আছে, প্রোনাউন আছে উই, আমি এখানে লিখে দিব হলো উই। ঠিক আছে, ওকে, এটা একটু কমায় দিই। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইখানে বলছে আই হ্যাভ কল্ড ইউ ইয়েস্টারডে, এখানে মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? ডেফিনেটলি হ্যাভ, বসাই দিবা হ্যাভ। এটা কি এখানে কি কোনো নট আছে? নাই, তার মানে হ্যাভের সাথে তুমি নট যুক্ত করবা, মানে হ্যাভেন্ট। হ্যাভেন্ট লিখবা, তারপরে আই আছে, আই বসাই দিবা, হ্যাভেন্ট আই। বারাকা ইজ এ কোচিং সেন্টার, ইয়েস দ্যাটস মাই কোচিং সেন্টার। সো বারাকা ইজ এ কোচিং সেন্টার, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে, বসাই দিবা ইজ। এখানে কোনো জায়গায় নট আছে? নাই, তার মানে নট দিতে হবে। পাগলের মতন কাজ করতে হবে। পাগল কি করে? তাকে যদি নৌকা ওঠার পর তুমি যদি বলো এই পাগল নৌকা ডুবাইস না, ঠিক আছে, সে তো বলবে এই তো পাইছি সুযোগ নৌকা ডুবানোর জন্য, আর উল্টা কাজ করে। ঠিক তেমনি তোমাকে এখানে উল্টা কাজ করতে হবে। যখন দেখবে এটা পজিটিভ, করতে হবে নেগেটিভ। আর নেগেটিভ করলে কি পজিটিভ তো অটোমেটিকলি হয়ে যাবে, করা লাগবে না কোনো কিছু। এক্সেপশনাল নিয়ম হলো, অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এক্সেপশনাল নিয়ম হলো যদি এম থাকে, যদি কি থাকে, এম থাকে, চোখ বন্ধ করে তুমি কি করবা, আরেন্ট বসায় দিবা। এম থাকলে কি হয়, আরেন্ট। হ্যাঁ, এম থাকলে অনেকে মনে প্রশ্ন করতে পারে স্যার এমএন্ট তো হইতে পারতো না। অ্যাকচুয়াল ফর্মাল ইংলিশে, ইংলিশ স্ট্যান্ডার্ডে আর এমেন্ট বলতে তেমন তারা ইউজ করে না। ঠিক আছে, তার মানে তোমাকে ব্যবহার করতে হবে কি, আরেন্ট। দ্যাটস ইট, এটা মুখস্থ দিবা। আই মিন এসএসসি এক্সামিন তুমি দিবা আরেন্টটাই, দ্যাটস ইট। কিছু বোর্ড কোয়েশ্চন আমরা দেখি। এই যে আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট, ঠিক আছে, এই যে ইজ আছে, লিখবা হলো ইজ। এখানে কোন জায়গায় নট আছে? নাই, তাহলে ইজের সাথে নট লিখবা, তাহলে কি লিখবা, ইজেন্ট। এই যে ইজেন্ট। এখন দেখো সাবজেক্ট কি এখানে, এখানে বলছে আওয়ার নিউ ইংলিশ টিচার। এখন আওয়ার নিউ ইংলিশ টিচার, তিনি ছেলে না মেয়ে? তুমি এখানে হি দিতে পারো, সি দিতে পারো। তো তুমি যদি হি দাও তাহলে হবে, অথবা তুমি যদি সি দাও তাহলে হবে। আর বেশি পাকনামি করে দুইটাই দিয়ে দিও না, ঠিক আছে, যে কোনো একটা দিও। ওকে, তারপরে দেখো উই অট টু, এই সবগুলো কিন্তু বোর্ডের কোয়েশ্চন, বানায় দেই নেই বোঝানোর জন্য। এই যে উই অট টু, এবং আমি চাইছি হলো কঠিন গুলো যাতে দেওয়ার জন্য। এই যে উই অট টু, অট টু কিন্তু একটা অক্সিলারি ভার্ব, মডেলে পড়ছিলাম মনে আছে? অট টু মানে হলো উচিত, যেমন আই অট টু গো, আমার যাওয়া উচিত। উই অট টু, অট যদি থাকে তাহলে তুমি দেবা অটের নেগেটিভ কি হয়, অটেন্ট, ও ইউ জি এইচ টি এন, এই যে অটেন্ট। তারপর দেখা গেছে উই, দিয়ে দিবা অটেন্ট উই, দ্যাটস ইট।
ঠিক আছে? বাট কিন্তু মানি ইজ নট এজ ভ্যালুয়েবল এজ মোরালিটি। খুবই সুন্দর লাইন, ঠিক আছে? ইজ আছে, লিখবা হলো ইজ। এখন দেখো তো এখানে কোনো জায়গায় নট আছে? ডেফিনেটলি এই যে নট আছে, এই যে নট, তার মানে এখানে আমার নট দেওয়া লাগবে না, ইজ লিখছি। এখন কত এখানে সাবজেক্ট কি? এই যে বলছে বাট মানি, মানি কি কোনো ব্যক্তির নাম? না। যদি এরকম কোনো বস্তু হয়, বস্তুটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইট ব্যবহার করব। এগুলা নোট ডাউন করো খাতায়। যদি বস্তু সিঙ্গুলার হয় তাহলে কি করব? ইট ব্যবহার করব। আর যদি প্লুরাল হয় তাহলে আমরা কি ব্যবহার করব? দে ব্যবহার করব, THEY, দে। আন্ডারস্ট্যান্ড? মুখস্থ। তার মানে মানি তো সিঙ্গুলার, তার মানে ইজেন্ট, ইজ ইট, ইজ ইট। ক্লিয়ার? ওকে। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। দেখো এই যে ইজ আছে, ইজের সাথে নোট দিবা, ইজেন্ট এখানে নোট নাই, বাংলাদেশ আছে। এখন বাংলাদেশটা কি? বাংলাদেশকে তুমি চাইলে ইট হিসেবে ব্যবহার করতে পারো, আবার দেখা গেছে এটাকে যদি আমরা দেখি এটা হলো মাতৃভূমি, তার মানে তুমি সি দিতে পারো। যেহেতু দেশকে আমরা মাতৃভূমি বলি, দুঃখ বাবাদের জন্য কোনো পিতৃভূমি নাই, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা দেখি পরবর্তীতে পাই কিনা। সো যে তার মানে তুমি দিবে কি ইজেন্ট সি। আই এম এন এসএসসি এক্সাম, এটা তোমরাই সলভ করো। বলছিলাম কি এম থাকলে ঠাডা মুখস্থ কি আরেনটাই। ওকে, ঠিক আছে। আমরা এখন যাইতে পারি আমাদের 2 নাম্বার রুলসে। 2 নাম্বার রুলস কি ছিল আমাদের? দেখো এইটা হলো সবচেয়ে ক্রুশাল, সবচেয়ে কমপ্লেক্স এবং জটিল। এইখানেই দেখা গেছে বেশিরভাগ স্টুডেন্ট কি করে, মারা খায়। এখন দেখো, যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো যদি কোনো জায়গায় উপস্থিত আমরা না পাই, তখন আসলে দেখা গেছে কি আমরা কি করব। যেমন ধরো অক্সিলারি ভার্ব উপস্থিত না থাকলে ডু, ডাজ অথবা ডিড বসবে, ডু, ডাজ অথবা ডিড। যদি প্রেজেন্ট হয়, যদি বাক্যটা প্রেজেন্ট হয়, প্রেজেন্ট মানে বর্তমান, যদি বর্তমান নিয়ে বলে তখন তোমরা কি বসাবা? ডু অথবা ডাজ। যদি পাস্ট নিয়ে বলে, যদি পাস্ট অতীত নিয়ে বলে তাহলে বসাবা কি? ডিড। এর মধ্যেও একটা কাহিনী আছে। প্রেজেন্টে থাকলে তো বুঝলাম আমরা কি ডু ডাজ। ধরো তুমি ধরতে পারছো এটা হলো একটা প্রেজেন্টে আছে সেন্টেন্সটা, তার মানে ডু ডাজ হবে 100%, কিন্তু অপশন তো দুইটা, ডু অথবা ডাজ। তাহলে এইখন তোমাকে বুঝতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ডু কখন হবে, ডাজ কখন হবে। যেমন আমরা জানি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয়? ডাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? 5টা বিষয়। হি, শি, এরা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে ইট, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোন একটা বস্তু যদি বলা হয়, ঠিক আছে? কোন একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম, কামাল, জামাল, তরমুজ আলী, যত ব্যক্তি হোক, ঠিক আছে? এই ব্যক্তির নাম যখন আসবে তখন দেখা গেছে কি হবে? ডাজ হবে। কোনো একটা বস্তুর নাম যদি আসে, বস্তুর নাম, ঠিক আছে? এ বোতল, মানি, ঠিক আছে? এই যে বস্তুগুলা, এগুলো যদি সিঙ্গুলার হয় তখন কি হবে? ডাজ হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে আমি লিখে দেই, যেমন দেখা গেছে হি, শি, ইট, তারপরে সিঙ্গেল নেম, সিঙ্গেল নেম, এইগুলা একজনের নাম, দুইজনের নাম। যদি বলে জামালিন কামাল তখন কিন্তু আর হবে না, তখন দুইজন, তখন দে বসবে। আচ্ছা, সো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার যে প্রেজেন্টে থাকলে ডু ডাজ, পাস্টে থাকলে ডিড। প্রেজেন্টের মধ্যে ডাজ হবে হলো কিসের ক্ষেত্রে? হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, ঠিক আছে? আর ডু হবে কখন? আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আই ড্রিঙ্ক কফি, আমি কফি পান করি, আমি কফি খাই, ঠিক আছে? এখন এইখানের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? মনে করো তো ওই যে মুখস্থ করছিলা এম, ইজ আর ওয়াজ ওয়ার, এগুলা কি কোনো কিছু আছে? নাই। যেহেতু নাই, তার মানে এখানে বসাইতে হবে ডু ডাজ অথবা ডিড। এখন দেখো এটা কিন্তু প্রেজেন্টে আছে, এই যে ড্রিঙ্ক, ড্রিঙ্ক করতে পান করা। যদি আমি পান করেছিলাম হয়তো তাহলে হয়তো ড্রাঙ্ক, ঠিক আছে? তার মানে যেহেতু প্রেজেন্টে আছে তার মানে 100% কি বসবে? ডু অথবা ডাজ। এখন আসলে বসবে কোনটা, ডু না ডাজ? তুমি দেখো এই যে সাবজেক্টটা আই, আইটা কি আই এর সাথে ডু হবে না ডাজ হবে? জীবনে পড়ছো কখনো আই ডাজ? যদি এখন পড়ে থাকো তাহলে তো এটা ছাপরি তুমি, ঠিক আছে? আশা করি তুমি ছাপরি না, তুমি আই ডুও পড়ছো। সো হবে কি আই ডু। মানে আই এর ক্ষেত্রে কি হবে? ডুটা বেশি যায়, তার মানে তোমাকে লিখতে হবে কি ডু। তো তুমি লিখবা হলো দেখা গেছে কি ডু। এইখানে কোনো জায়গায় নট আছে? নাই। তার মানে অবশ্যই তোমাকে ওই যে ধাপ 2 নট দিতে হবে, তার মানে তুমি দিতে হবে নট লিখবা ডোন্ট। তারপরে আই আছে, ডোন্ট আই। ক্লিয়ার? ওকে। এই যে শি লাইকস আইসক্রিম, সে আইসক্রিম পছন্দ করে। এই যে দেখো লাইকস প্রেজেন্টে আছে, লাইকস মানে প্রেজেন্টে, পাস্টে হইলে লাইকড হইতো, ইডি যুক্ত হইতো। যেহেতু প্রেজেন্টে আছে তার মানে হবে কি ডু অথবা ডাজ। এখন দেখো তো শির ক্ষেত্রে কি হয়? ডু না ডাজ? ডাজ। শির ক্ষেত্রে কি হয়? ডাজ হয়। ওকে, এখন শির ক্ষেত্রে যেহেতু ডাজ তার মানে লিখবা কি ডাজ।
এখন দেখো এখানে কোনো জায়গায় নট আছে নাই, তার মানে দেওয়া হলো এই যে নট ডাজেন্ট, তারপরে শি আছে ডাজেন্ট শি। ক্লিয়ার? ওকে, এই যে দেখো দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল, এই যে প্লেড এই বান্দাটা এটা হলো পাস্ট, এটা পাস্টে না? পাস্টে থাকলে কি বলছিলাম? ডিড বসাইতে হবে চোখ বন্ধ করে। ডিডের সাথে কারো ঝামেলা নাই, ডিড ইজ নট রেসিস্ট, সে সবার সাথে চলে। আই ডিড, ইউ ডিড, শি ডিড, হি ডিড, ঠিক আছে? এই ডু ডাজের মতো না যে শি হইলে ডাজ, আই হইলে ডু। ডিড ভালো একজন ব্যক্তি আমার মতন। ওকে ওকে, এখন প্লেড, যেহেতু বলছে প্লেড পাস্টে, তার মানে ডেফিনেটলি কি বসবে? ডিড বসবে। আমরা বসাই দিলাম ডিড। এখন আবার দেখো এখানে কোনো জায়গায় নট আছে নাই, তার মানে দিতে হবে নট, ডিডেন্ট। তারপরে কি আছে? দে, ডিডেন্ট দে, শেষ। এই যে সিনার সাফার, এই যে সাফার কিন্তু প্রেজেন্ট আছে, সিনার্স বলছে। ওকে দেখো, ওকে দেখো এটা তোমরা করো। এই যে সিনার সাফার, এই যে সাফার এটা প্রেজেন্টে আছে, যদি প্রেজেন্টে থাকে তাহলে হবে ডু অথবা ডাজ। এখন দেখো এই যে সিনার্স, সিনার্স মানে হলো পাপী যারা, ঠিক আছে? তো তোমরাই তো পাপী যারা শুধুমাত্র পরীক্ষার আগের রাত শুধুমাত্র পড়তে বসো, ঠিক আছে? এই পাপ করা যাবে না। সো সিনার্স যেহেতু বলছে অনেকজনকে, সব পাপীদেরকে বলছে, তার মানে এটা কিন্তু প্লুরাল, প্লুরাল হইলে ডু বসবে, অনেকজন হইলে দে। সো সাফার থেকে দেখা গেছে আমি লিখলাম কি এই যে ডু, এইখানে নট নাই, তার মানে হবে কি ডোন্ট, এবং সিনার্স বলছে দে, ডোন্ট দে। এভরিবডি হেটস মহসিন স্যার, হু ইজ মহসিন স্যার? ও দ্যাটস নট মি। আচ্ছা ওকে, এটা তোমরা নিজেরাই করবা, ঠিক আছে? ওকে, বোর্ড কোয়েশ্চন কয়েকটা আমরা সলভ করি। কোনটা সলভ করবো? ধরো দ্য টাইটানিক স্যাঙ্ক অন, এই যে দেখো স্যাঙ্ক, এটা হলো ভার্ব। স্যাঙ্ক মানে ডুবে যাওয়া। তুমি যদি ঠিক মতন পড়াশোনা না করো, লাইফ ডুবে যাবে তোমার। ডুববে না, ঠিক আছে? পড়াশোনা ইজ নট এভরিথিং। ওকে, দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েজ, তাদের প্রথম যাত্রাতে সে কি করছে? ডুবে গিয়েছিল। তোমরা তো জানো সেই কাহিনী। সো স্যাঙ্কটা কিন্তু সিঙ্ক অর্থ ডুবে যাওয়া, সিঙ্ক। সিঙ্কের ফার্স্ট ফর্ম হলো স্যাঙ্ক, তার মানে এটা পাস্টে আছে। যেহেতু পাস্টে আছে, তার মানে ডেফিনেটলি কি বসবে? ডিড, ঠিক আছে? এবং এখন দেখো এখানে কি নট আছে কোনো জায়গায়? নাই, তার মানে দিতে হবে নট, এই যে ডিডেন্ট। এখন কি আছে? দা টাইটানিক লিখে দিবা, দা টাইটানিক লিখবা না, দা টাইটানিক একটা জাহাজের নাম না, এটা একটা না, তার মানে ইট, ডিডেন্ট ইট, এটা একটা বস্তু না, ডিডেন্ট ইট। তারপর দেখো নোবডি বিলিভস ইট, এটার রুলস আমরা আগামী ধরো পরের ইয়েতেই আছে, রুলসে আছে। ইট হেল্পস, এই যে আবার আছে হেল্পস, প্রেজেন্টে আছে। দ্য পিপল অফ বাংলাদেশ, এই যে সাফার্ড এটা পাস্টে আছে, বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা প্র্যাকটিস করবা। সাফার্ড দেওয়া আছে এখানে, আর দ্য পিপল অফ বাংলাদেশ অনেকজন, তার মানে দে, ঠিক আছে? ওকে, আমরা এখন পরবর্তী রুলসে যেতে পারি। ওকে, এখন দেখো এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান যদি থাকে তাহলে দে বসবে। তাহলে কি বসবে? দে বসবে। এটা কিছুটা জটিল, বাট এটা 100% প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো একটা দেয়। এটা বোর্ড কোয়েশ্চনগুলো ডিরেক্টলি সলভ করতেছি। যদি বস্তু প্লুরাল হয়, এই যে বস্তু যদি প্লুরাল হয় তখন দেখা গেছে আমরা দে ব্যবহার করি, আবার সিঙ্গুলার হলে ইট ব্যবহার করি। আর এইগুলো থাকলে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান থাকলে 100% কি হবে? দে হবে। এই যে এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, ইয়েস, মডেস্ট পারসন থেকে তো সবাই পছন্দ করে। সো তার মানে এটা দেওয়া আছে প্রেজেন্টে, অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্টে দেওয়া আছে। তোমরা আগের নিয়ম অনুযায়ী জানো, যদি প্রেজেন্টে থাকে তাহলে কি বসবে? ডু, ডাজ, ডিড। তারপরে প্রেজেন্টে যেহেতু, তার মানে বসবে কি? ডু, ডাজ। এখন দেখো এভরিবডি, এভরিবডির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আগে তুমি লিখে নিবা দে। এখন বলো তো দের সাথে ডু হয় না ডাজ হয়? অবশ্যই দে, ডু হয়, তার মানে তুমি লিখবো হলো ডু। তারপরে কি করতে হবে? এখানে কোনো জায়গায় নোট আছে নাই, তার মানে তোমাকে নোট দিতে হবে, এই যে ডোন্ট দে। ক্লিয়ার? এখন দেখো নোবডি বিলিভস ইট, এই যে নোবডি, নোবডি থাকলে 100% কি বসাবো আমরা? দে। নোবডি থাকলে 100% দে। এটার পূর্বে যে বিলিভস এ লায়ার, বিলিভস মানে প্রেজেন্টে, বিশ্বাস করে না। পাস্টে তো না, পাস্টে হইলে ইডি যুক্ত থাকতো। তার মানে যেহেতু প্রেজেন্টে, নোবডি ইটসেলফ নেগেটিভ ওয়ার্ড। দেখো শুরুতেই মুখস্থ করছিলাম, নো ওয়ান, নোবডি, এগুলো নেগেটিভ ওয়ার্ড। যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তার মানে এখানে নট লাগবে না। তাহলে যেহেতু প্রেজেন্টে আছে, দের সাথে কি যায়? ডু। তাহলে অ্যান্সার হবে কি? ডু দে। ক্লিয়ার? এই যে স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ, এই যে ইজ তো দেওয়াই আছে, ইজ লিখবা, নট আছে নাই, ইজের সাথে নট যুক্ত করবা, ইজেন্ট। আর সাবজেক্ট হলো স্পিকিং দ্য ট্রুথ। স্পিকিং দ্য ট্রুথ হলো যে সত্য কথা বলা। এটা একটা, এই যে এই বিষয়গুলা, এগুলাকে আমরা বস্তু বলবো না কি বলবো, এগুলাকে দিয়ে দিবা ইট। যেমন ধরো লিটারেসি ইজ এ প্রবলেম, দ্য কেয়ার অফ মাই মাদার, ঠিক আছে, ইজ আনবিলিভেবল। এই যে দ্য কেয়ার অফ মাই মাদার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এটাকে আমরা বস্তু হিসেবে ধরে ইট ব্যবহার করবো এইগুলার ক্ষেত্রে। এই যে স্পিকিং দ্য ট্রুথ, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে। তারপরে দেখো এখানে বলছে কি, এই যে বুকস আর দ্য সোর্স অফ নলেজ, সবগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন। এই যে আর আছে, লিখবা কি? আর আছে,
এখানে নট আছে নাই, তার মানে আরেন্ট। আচ্ছা, তারপরে এই যে সাবজেক্ট কি বুকস, বলতো বুকস কি সিঙ্গুলার না প্লুরাল? যদি বস্তু প্লুরাল হয় তাহলে কি ব্যবহার করতে হবে? দে। সো আরেন্ট দে। ক্লিয়ার? ওকে, আমরা এখন চলে যেতে পারি পরের রুলস। এটা পড়ানো, এই রুলস পড়ানোর কোনো কিছু নাই, এটা বোর্ডে আসে। তোমাদের যতটাই বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের মধ্যে না হলেও 80% বোর্ডে এই প্রশ্নটা একটা দিবেই, 1 মার্ক বাচ্চারা ফ্রিতে পেয়ে যায়। ঠিক আছে, যেমন যদি লেটস থাকে, যদি লেটস থাকে অথবা লেট আস থাকে, লেটস অথবা লেট আস এর বাহিরে কোনো কিছু না, যদি এই দুইটা শব্দ থাকে একেবারে চোখ বন্ধ করে লিখে দিয়ে আসবা শেল উই, আর বোঝার দরকার নাই কেন কিভাবে, জাস্ট মুখস্থ দিবা শেল উই। ঠিক আছে, এই প্রত্যেকটার ক্ষেত্রে অ্যান্সার হবে শেল উই। এই যে লেটস গো টু দ্য পার্ক, অ্যান্সার হবে শেল উই। লেট আস মেক এ কেক, শেল উই। এই যে বোর্ড কোয়েশ্চনস, লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, শেল উই। ডোন্ট মেক লেট, এই যে বলছে লেটস গো চলো যাই, তার মানে কি হবে? শেল উই। মুখস্থ। ওকে, পরবর্তীতে আমরা একেবারে শেষে চলে আসছি। ইম্পারেটিভ সেন্টেন্স হলে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? যেই সেন্টেন্স দ্বারা আদেশ মানে অর্ডার করে, নিষেধ মানে ফরবিড করে, অনুরোধ রিকোয়েস্ট করে, অথবা দেখা গেছে কি করে আদেশ অনুরোধ নিষেধ এবং উপদেশ দেয়, চান্স পাইলে তোমাকে অ্যাডভাইসও দিয়ে দিবে। ঠিক আছে, এরকম কিছু ঝগড়া বন্ধু আছে না, সবকিছু করতে চায়। আচ্ছা, সো এই যে বিষয়গুলা, এইগুলা যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, তার মানে চোখ বন্ধ করে তোমরা উইল ইউ দিবা, চোখ বন্ধ করে তোমরা কি দিবা? উইল ইউ দিবা। ওকে, উইল ইউ দিবা অথবা ওন্ট ইউ দিবা, যেটা মন চাই এটা দিবা। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স বোঝার কিন্তু আরেকটা টেকনিক আছে। টেকনিকটা কি? এইখানে শুরুতের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, শুরুতে কোনো কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। স্টার্ট হবে ভার্ব দিয়ে, স্টার্ট হবে কি দিয়ে? ভার্ব দিয়ে। এই যে বলছে লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য, আমাকে সাহায্য করতে দাও, লেট মি হেল্প ইউ। ঠিক আছে, আমাকে সাহায্য করতে দাও। লেটস না কিন্তু, এটা তোমরা গুলায় ফেলবা। লেটস থাকলে শেল উই, কিন্তু লেট মি থাকলে উইল ইউ। ঠিক আছে, একান্ত না বুঝো ভাই, তুই মুখস্থ কর, দরকার নাই। ঠিক আছে, বেশি বুঝলে আমার মতন চুলটুল পরে যাবে। ঠিক আছে, দরকার নাই। এরপর দেখো এই যে গো দেয়ার, এই যে গোটা কি ভার্ব না? এখানে কোনো সাবজেক্ট আছে, আই উই আছে? নাই তো, তার মানে এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ। এই যে মেক, এটা কি ভার্ব না? ভার্ব তো, তার মানে শুরুতে যখন ভার্ব চলে আসছে তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে অ্যান্সার কি হবে? উইল ইউ। সবগুলোর অ্যান্সার তুমি দিয়ে দিবে হলো কি? উইল ইউ। ঠিক আছে, এখানে পজিটিভ না নেগেটিভ এটাও দেখার দরকার নাই, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। বোর্ড কোয়েশ্চনগুলো আমরা সলভ করি। ঠিক আছে, এই যে বলছে লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, তার মানে যে লেট মি আছে, লেটস না কিন্তু বারবার মনে করে দিতেছি, যদি এগুলার এরপরেও যদি ভুল করস বেটা থাপড়াবো ধরে। লেট মি যদি থাকে তাহলে কি হবে? উইল ইউ। মুখস্থ। ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো, এন্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইয়োর গোল, তার মানে যে ওয়ার্ক হার্ড বলছে, পরিশ্রম করো, ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে কি হবে? উইল ইউ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যা বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এরপরেও যেগুলা রুলস মানে না, আছে না কিছু মানুষ যে কোনো বাধা মানে না, এরকম কিছু আছে যে কোনো রুলস মানে না, এগুলো হলো কমপ্লেক্স, এগুলো আমি খুঁজে খুঁজে বের করছি। এগুলো হলো দেখা গেছে কি একটু কমপ্লেক্স জটিল, এগুলো আমরা একটু সময় নিয়ে চেষ্টা করবো। ঠিক আছে, বুঝার। যদি হ্যাপি বার্থডে থাকে, থ্যাংক ইউ থাকে, হ্যাপি নিউ ইয়ার থাকে, এরকম যদি উইশ করে, তুমি মুখস্থ দিয়ে দিবা হলো ডোন্ট আই। কি দিয়ে দিবা? ডোন্ট আই, মুখস্থ। এরপর দেখো এই যে এটা নিয়ে সব সময় কনফিউশন থাকে। দ্য গার্ল ইন হার প্লিজড আস অল, দ্য গার্ল ইন হার এটা বিভিন্ন ভাবে আসে। দ্য ব্রাদার ইন হার, ঠিক আছে, দ্য খাওয়ার্ড ইন হিম, ঠিক আছে, দ্য মাদার রোজ ইন হার, এরকম করে বিভিন্ন টাইপের প্রশ্ন আসে। এরকম যদি আসে তখন দেখো এখানের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। অক্সিলারি ভার্ব না থাকলে 2 নম্বর রুলস, ডু ডাজ অথবা ডিড। দেখো তো এটা প্রেজেন্টে না পাস্টে? এই যে বলছে প্লিজড আস মানে আমাদেরকে আনন্দিত করেছিল, পাস্টে আছে, তার মানে 100% কি হবে? 100% কি হবে? ডিড হবে। এখন দেখো তো এইখানের মধ্যে কি নট আছে? নাই, তার মানে নট দিতে হবে ডিডেন্ট। এতটুকু তো বুঝতে পারছো। এখন কত হলো সাবজেক্ট কি লিখবো? তুমি তো পণ্ডিত, দেখছো দা গার্ল মানে মেয়ে, দিয়ে দিবা সি। ঠিক আছে, চেলচেলায় সি দিয়ে দিবা না। ঠিক আছে, সি দিলে হবে না, এইখানে দিতে হবে তোমাকে ইট। কেন? এইখানে বলছে দা গার্ল ইন হার, তার মধ্যে যে মেয়েদের যে স্বভাব,
ঠিক আছে, মেয়েদের যে ধরো পার্সোনালিটি এইটা তার মধ্যে ছিল, এটা দা গার্ল মানে মেয়েকে বোঝানো হয় নাই, তার মধ্যে যে মেয়েত্ব, আমরা বলি না মাতৃত্ব পিতৃত্ব, ওই জিনিসটা দেখা গেছে কি তাকে খুশি করেছিল। তার মানে এইটা কিন্তু এটা বস্তু হিসাবে কাজ করতেছে, বোঝা গেছে? এই জন্য বস্তু যেহেতু এই জন্য ইট দিবা। ক্লিয়ার? ওকে। এই যে সেম এটার ক্ষেত্রে দা ব্রাদার রোজ, এই যে রোজ কিন্তু V2 মানে এইখানেও ডিট বসবে, রাইজার তো ওটা, রোজের তো উঠেছিল, দা ব্রাদার রোজ ইন হিম, তার ভিতর জেগে উঠেছিল। হয়তো তার বোনকে কেউ কোনো কিছু খারাপ কোনো কিছু বলছে, তুমি এলে কি করবা? একেবারে ভাইয়ের ভালোবাসা জেগে উঠবে না? সেম ওইটা তার উপর জেগে উঠছে। তার মানে এটা কিন্তু দা ব্রাদার মানে ভাইকে বোঝানো হচ্ছে না, তার ভাইয়ের যে দায়িত্ব কর্তব্য রেসপন্সিবিলিটি ওইটা জেগে উঠছে। ওকে। এই যে দেখো হি ইজ এ প্রোনাউন, এই যে হি কোটেশন করে দিছে, ইজ এ প্রোনাউন, ইজ তো আছে তার মানে তুমি দিবা হলো ইজ, এখানে নট নাই তার মানে ইজেন্ট। এখন কিন্তু হি কিন্তু সাবজেক্ট, ওই হি বুঝাইতেছে না, হি ইটসেলফ এটা যখন কোটেশন করে দিয়ে দিবে হি ইজ এ প্রোনাউন, তারপরে যখন বলবে যে বাট ইজ এ প্রিপোজিশন, তখন কিন্তু ইট দিয়ে দিবা, তখন আর হি দিলে হবে না, তখন কি দিতে হবে? ইট দিয়ে দিতে হবে। হোয়াট এ মিজারেবল সিচুয়েশন, এখন দেখো তো এই সেন্টেন্সটা, হোয়াট এ মিজারেবল সিচুয়েশন ইট ইজ, আমরা বলি না এখানে কোনো জায়গায় অক্সিলারি ভার্ব লেখা নাই, কিন্তু এটা সেন্টেন্স শেষ করতে হলে আমরা কি বলবো? হোয়াট এ মিজারেবল সিচুয়েশন ইট ইজ, যেহেতু তার মানে এখানে ইট ইজ নাই, তারপর আমরা বুঝতেছি এখানে ইট ইজ হবে, তার মানে ইজ দিবা, ইজেন্ট ইট। ক্লিয়ার? ওকে। এখন দেখো এই যে দেখো আই হ্যাড টক টু হিম উইথ কর্ডিয়ালি, এইখানে দেখো এই যে আইডি, এইখানে আছে আইডি, এখন দুইটার মধ্যে পার্থক্য কি? এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এই আইডি মানে কি বোঝায়, জাস্ট আমি তোমাদেরকে বোঝাই। এই যে আইডি দেওয়া আছে, এইটা মানে বোঝায় হলো আই হ্যাড, আবার এইটা মানে বোঝায় হলো আই উড। এই যে দেখো আই হ্যাড বোঝায়, আবার আই উড বোঝায়। এখন কখন হেড বোঝায় কখন উড বোঝাইতেছে আমরা কিভাবে বুঝবো? হেডের পরে সবসময় V3 বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর উডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মানে উডের পরে এই যে আই উড লাইক, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, তার মানে এইটা হইবে হলো উড। যেমন উড পরে আই উড গো, আই উড ইট, আই উড স্লিপ, আই উড প্লে ফুটবল, আই উড লাইক টু গিভ এ রোজ, ঠিক আছে এইগুলা। কিন্তু হেডের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, মানে ফার্স্ট পার্টিসিপল। যেমন আই হ্যাড টক টু হিম উইথ কর্ডিয়ালি, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড সিন হিম, ঠিক আছে, আই হ্যাড গন টু ঢাকা, এইরকম টাইপগুলো আসবে। তার মানে এইটা যেহেতু এই যে ডির পরে কি আছে, ঠকড আছে, তার মানে এটা হলো V3, আর V3 যেহেতু আছে তার মানে এটা কি হবে? হেড। এটা কি হবে? হেড। যেহেতু তুমি এখন হেড খুঁজে পাইছো, অক্সিলারি ভার্ব কি হেড না? ওই যে পড়ছিলাম হ্যাভ, হ্যাজ, হেড, হেড বসাবা, নট নাই নট দিবা মানে হেডেন্ট, আর আই আছে আই, হেডেন্ট আই। এইখানেও সেম, এখানে কি আছে আই উড পরে লাইক আছে V1, তার মানে এটা উড, সো উড দিবা, এখানে নট নাই তার মানে দিবা উডেন্ট, নট দিতে হবে, তার মানে অ্যান্সার হবে উডেন্ট। তারপরে আই আছে আই, উডেন্ট আই, এটা হলো এটার উত্তর। ঠিক আছে? ওকে। এরপরে যে ডিসকাস্টিং, আমরা বলি না দিস ইজ ডিসকাস্টিং, ইট ইজ ডিসকাস্টিং, তার মানে ইজেন্ট ইট, মুখস্থ দিয়ে দিবা। খুবই রেয়ারলি আসে, বাট যদি চলে আসে ইজেন্ট ইট। সরির ক্ষেত্রে আমরা কিভাবে বলি? ঠিক আছে, ধরো তুমি এটা কোনো একটা ভুল করছো, তখন আমাকে কি বলবা? বলবা না যে আই এম সরি স্যার, আই এম সরি। সো সরি তার মানে এম বলতেছো, যেহেতু এম বলতেছো তার মানে আরেন্ট আই, আরেন্ট আই, ঠিক আছে? তারপরে আই হ্যাভ এ লিটল মানি, এই যে আগে বলছিলাম এ লিটল আর লিটল এর মধ্যে পার্থক্য আছে। লিটল নেগেটিভ আর এ লিটল পজিটিভ। আই হ্যাভ এ লিটল মানি মানে হলো আমার কাছে অল্প টাকা আছে, আর আই হ্যাভ লিটল মানি মানে আমার কাছে একেবারেই টাকা নাই বললেই চলে। ঠিক আছে? এটা যেহেতু পজিটিভ, হ্যাভ তো আছে অক্সিলারি ভার্ব, তুমি হ্যাভ দিয়েও করতে পারো, এটা ডু দিয়েও করা যায়, হ্যাভ দিয়েও করতে পারো। সো হ্যাভ দিবা, ঠিক আছে? হ্যাভেন্ট আই, যেটা করতে হবে হ্যাভেন্ট আই। এইটা যেহেতু নেগেটিভ তার মানে আর নট দেওয়া লাগবে না, তার মানে কি হবে? হ্যাভ আই। ঠিক আছে? তারপরে দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট মার্সিফুল, অলমাইটি আল্লাহ। আল্লাহ ইজ অল ইন অল। আচ্ছা ওকে, এখন দেখো এই যে আল্লাহ বলছে, ইজ তো আছে, লিখলে হলো ইজেন্ট। আল্লাহ যে লিখবো, আল্লাহকে আমরা কিভাবে বোঝাবো? আল্লাহ যদি থাকে এরকম গড, যদি আল্লাহ থাকে এবং গড থাকে, এই যে জি অর ডি গড, অথবা যদি আল্লাহ দেওয়া থাকে, তখন আমরা হি দিব, কিন্তু বড় হাতের হি লিখবো, ছোট হাতের লিখলে হবে না। কি লিখতে হবে? বড় হাতের হি, তার মানে এখানে লিখতে হবে বড় হাতের হি। ঠিক আছে? তারপর একটা ফ্যাক্ট আছে, যদি গড আবার ছোট হাতের থাকে, এরকম যদি গড দেওয়া থাকে, অনেকের গড আছে না যে ছোট ছোট গড, ঠিক আছে, এরকম যদি গড থাকে
বিভিন্ন ধর্মে এরকম আছে, এইরকম যদি থাকে তখন আবার তুমি ছোট হাতের হি দিবা। ঠিক আছে, এটা তারা বোঝায় আর কি যে বড়ত্ব কতটুকু, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মানে এখানে বড় হাতের হি দিতে হবে। এই যে, ঠিক আছে। সো আশা করি এই ছিল ক্লাস। এখন পর্যন্ত তোমরা যদি এটা ধীরে স্থিরে বারবার যদি ভিডিও দেখো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে ফায়দা নিতে পারবে। ওকে, তার মানে যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, আরে ভাই, ওকে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। ঠিক আছে, যদি তুমি উপকৃত তাহলে করবে, নাহলে করার দরকার নাই, একটা কমেন্ট দিয়ে দিবা। ঠিক আছে, একটা যাওরা কমেন্ট দিয়ে দিবা, স্যার ক্লাস ভালো লাগে না, কি পড়াইছেন। আর যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ঠিক আছে, আসসালামু আলাইকুম।